Down on Al-Assad Air Base in Iraq, where 2,000 U.S. troops were based. 2020 সালে ইরাকের দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় অন্তত 100 জন মার্কিন সেনা ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত হন এবং ঘাঁটিগুলোর অবকাঠামোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। এই হামলার কিছুদিন আগেই বাগদাদে এক ড্রোন হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র হত্যা করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল কাশেম সুলাইমানিকে। এর প্রতিশোধ নিতেই মার্কিন ঘাঁটিতে ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলা। সুলাইমানি ছিলেন ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক নেতাদের একজন এবং মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত প্রভাব বিস্তারের মূল স্থপতি। তার হত্যার প্রতিক্রিয়ায় ইরান এই হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেয় যে তাদের শীর্ষ নেতৃত্বের হত্যার জবাব দেওয়া হবেই। 2024 সালে প্রথমবারের মতো ইরানের মাটি থেকে সরাসরি ইসরায়েলের উদ্দেশ্যে একযোগে 300-রও বেশি ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই নজিরবিহীন হামলাটি ছিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব। ইসরায়েলের ওই হামলায় ইরানি কনসুলেট সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এবং প্রাণ হারিয়েছিলেন অন্তত 16 জন। নিহতদের মধ্যে ছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর 8 জন শীর্ষ কর্মকর্তা, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি। অর্থাৎ গত কয়েক বছর জুড়ে ইরান যতগুলো হামলা চালিয়েছিল সেগুলোর সবগুলোর সূচনা করেছিল ইসরায়েলি বাহিনী। তবে শুধু সরাসরি হামলা নয়, ইসরায়েল এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের টার্গেটে পরোক্ষ অনেক হামলাও ইরানকে বারবার আঘাত করেছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। যেমন গেল বছর রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এই ঘটনা ইরান সহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এই দুর্ঘটনাকে নিছক একটি প্রযুক্তিগত ত্রুটি বলে ঘোষণা দিলেও এটি ঘিরে নানা গুঞ্জন, সন্দেহ এবং ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী এবং ভবিষ্যৎ সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত। অপরদিকে আবদুল্লাহিয়ান ছিলেন একটি সক্রিয় এবং কৌশলগত পররাষ্ট্রনীতির মুখপাত্র। এমন আরেকটি ঘটনা ঘটেছিল 2020 সালে। ওই বছরের 27 নভেম্বর ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসিন ফাখরিজাদে তেহরানের কাছে একটি অত্যাধুনিক হামলায় নিহত হন। ওই হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইট নিয়ন্ত্রিত রিমোট চালিত মেশিনগান ব্যবহার করা হয়েছিল, যা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাজ বলে ইরান দাবি করে। এই হত্যাকাণ্ড ইরানের জন্য একটি বড় ধাক্কা ছিল, কারণ ফাখরিজাদেকে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রধান কাণ্ডারি হিসেবে বিবেচনা করা হতো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সামরিক কর্মকর্তারা প্রতিশোধের হুমকি দিয়েছিলেন, কিন্তু ইরানের প্রতিক্রিয়া ছিল সীমিত এবং কৌশলগত। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে ধারাবাহিকভাবে উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ডের শিকার হয়ে আসছেন সামরিক ও বিজ্ঞানী শ্রেণীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এ পর্যন্ত অন্তত 7 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং অন্তত 11 জন পারমাণবিক ও প্রতিরক্ষা গবেষণা বিষয়ক বিজ্ঞানীকে টার্গেট করে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কিংবা যুক্তরাষ্ট্রের হাত থাকার অভিযোগ ইরান বহুবার তুলেছে। সবশেষ গত 13 জুন ইসরায়েল ইরানের 8টি শহরে আবারও কয়েক শত বিমান হামলা চালায়, যা ছিল আধুনিক সময়ের অন্যতম বিস্তৃত ও সমন্বিত সামরিক অভিযানের একটি। এই হামলায় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান হোসেন সালামি, জেনারেল গোলাম আলী রশিদ সহ অন্তত 20 জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। একই হামলায় মারা যান আরও 10 জন পারমাণবিক বিজ্ঞানী, যারা ইরানের গোপন ও সক্রিয় পারমাণবিক কর্মসূচির মূল কারিগর হিসেবে বিবেচিত ছিলেন। এই হামলার জবাবে ইরান একযোগে 100টিরও বেশি ড্রোন ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে পাল্টা হামলা চালায়, যার ফলে শুরু হয় রক্তক্ষয়ী ও ভয়াবহ এক সামরিক সংঘাত।
সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েল ইরানের নাতানজ, তেহরান সহ একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে ইরানে প্রাণ হারিয়েছেন 639 জন, আহত হয়েছেন আরও 1320 জন। অপরদিকে ইরানও ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায়। এতে 24 জন নিহত ও প্রায় 600 জন আহত হন। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের 3টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং অন্তত 2 জন ইসরায়েলি পাইলটকে জীবিত আটক করেছে। এই যুদ্ধের পেছনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্য, তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থার উৎখাত এবং খামেনিকেই সরাসরি হত্যার টার্গেট হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে স্থায়ীভাবে ধ্বংস করে দিতে চায়, যাতে ভবিষ্যতে ইরান আর কোনো পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা না রাখে। এ লক্ষ্যে গতকাল যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়। হামলায় ব্যবহৃত হয় অত্যাধুনিক B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান এবং বাংকার বাস্টার নামে পরিচিত GBU-57 ধরনের বোমা। হামলার ফলে একাধিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপগ্রহ চিত্র ও গোপন সামরিক সূত্রগুলো জানায়, ফোর্দো কেন্দ্রে বিস্ফোরণে ভেতরের মূল প্রকৌশল অবকাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে। তবে ইরান দাবি করেছে হামলার আগেই তারা গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ সরিয়ে নিয়েছিল, ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত। তেহরান এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং এর প্রতিশোধ নেওয়া হবে। তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হিসেব করে জবাব দেবে ইরান। এছাড়া ইরানের মিত্র হুথি বিদ্রোহীরাও যুক্তরাষ্ট্রের জাহাজ ও স্বার্থে আঘাত হানার হুমকি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। এসব হামলা ইরানকে সর্বোচ্চ কয়েক মাস সময়ের জন্য পেছনে ফেলতে পারে। হামলাগুলো ইরানি জনগণের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলেছে। অনেক ইরানি এখন মনে করছেন পারমাণবিক অস্ত্র তাদের জন্য প্রয়োজন, ফলে জনমত আরও বেশি করে পারমাণবিক শক্তির পক্ষে যাচ্ছে। তাছাড়া খামেনি সরকারের প্রতিও ইরানি জনগণের সমর্থন আগের তুলনায় অনেক বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলেছে, আর এতে পুরো মধ্যপ্রাচ্য বড় ধরনের যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। সেক্ষেত্রে এই যুদ্ধের 3টি বড় পরিণতির আশঙ্কা রয়েছে। প্রথমত, ইসরায়েলের কৌশলগত গভীরতা নেই এবং দেশটির অবকাঠামো সহজে ধ্বংস করা সম্ভব। দীর্ঘ যুদ্ধ হলে ইসরায়েল বসবাসের অনুপযোগী হয়ে পড়বে এবং বহু নাগরিক পশ্চিমা দেশগুলোতে পালিয়ে যাবে। অন্যদিকে ইরান বড় দেশ, জনগণের পালানোর সুযোগ কম, তারা দেশেই থাকবে এবং ইরানের সেনাবাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধে অংশ নেবে। দ্বিতীয়ত, যুদ্ধ চলতে থাকলে ইরানের অনেক অবকাঠামো ধ্বংস হবে। তবে ইরান আগে থেকেই মাটির নিচে গোপন সামরিক নেটওয়ার্ক তৈরি করেছে। এগুলো ধ্বংস করা কঠিন, আর স্থল অভিযানে সেখানে জয় পাওয়া যে কোনো দেশের জন্য প্রায় অসম্ভব। তৃতীয়ত, যদি যুক্তরাষ্ট্র পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে দেশটির ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি এবং অভ্যন্তরীণ বিভাজনের শিকার হতে পারে। ইসরায়েলের স্বার্থে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ায় সাধারণ আমেরিকানরাও জায়নবাদীদের দায়ী করে ক্ষুব্ধ হতে পারে, যার ফল হতে পারে ভয়ঙ্কর অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। এতে নিরীহ ইহুদি সহ অন্যান্য সংখ্যালঘুরাও লক্ষ্যবস্তু হতে পারেন। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন। The US military attack on the territorial integrity and national sovereignty of a UN member state carried out with genocidal Israeli regime